আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। প্রথম খবরটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্য যে ব্যক্তিটি নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিএ গুপ্তচর পরিচয় দিয়েছিলেন, তিনি এবার হাটে হাড়ি ভেঙে দিলেন। তিনি কিভাবে ইউনূস সরকারের পতন ঘটিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা গঠনের পরিকল্পনা করছিলেন, তার সাথে কারা কারা জড়িত, বিএনপির কোন কোন নেতা জড়িত আছে, সেই বিষয়গুলো জানাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার পিআর পদ্ধতি নিয়ে এবার গণভোট ইস্যুতে বড় রকম চাপে পড়ে যাচ্ছে বিএনপি। কেন বিএনপি গণভোট চায় না, তার কিছু কারণ উল্লেখ করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, যেটি শিরোনাম করেছি, এবার খুলনাতে জামাত ইসলামের একটা সম্মেলন হয়েছে, সেটা হিন্দু সম্মেলন, অর্থাৎ হিন্দুদের নিয়ে জামাত ইসলাম একটি সম্মেলন করেছে। জামাতকে কি হিন্দুরা ভোট দেবে? হিন্দুরা কি করে জামাত করবে? এই প্রসঙ্গগুলো নিয়ে আজকের লাইভ সেশনটি। আশা করি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করব। দর্শক, প্রথমে আমি একটা ছবি দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এনায়েত করিম, প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের জন্য একটি বড় ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম, সংক্ষেপে যাকে বলা হয় মাসুদ করিম, সম্প্রতি রিমান্ডে ও আদালতের দেওয়ার জবানবন্দিতে পুলিশের কাছে সকল তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন। তিনি নতুন সরকারের উপদেষ্টা পরিষদের কে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে চাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেছেন। কয়েকটি সূত্র বলছে, নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্রে নেটওয়ার্কে এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বোয়ালরা জড়িত। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক। এই ষড়যন্ত্রে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল, তিনি একজন অর্থনীতিবিদ, অর্থাৎ ইউনূসকে সরিয়ে যাকে বসাবে তিনি একজন অর্থনীতিবিদ। সূত্রটি আরো বলে, এনায়েত করিম জবানবন্দিতে তার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেছেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটিও তিনি স্বীকার করেছেন। এছাড়া আরেকটি সূত্র বলছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী ব্যবসায়ী একটি ব্যবসায়ী গ্রুপ এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এনায়েত করিমকে 6 কোটি টাকা দিয়েছে। রিমান্ডে ও আদালতের দেওয়ার জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন, তাদের মধ্যে ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ সরকার এই তথ্য জেনে ফেলার পর তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে। বুঝতে পেরেছেন? মিলন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশ যেতে দেয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান। এনায়েত করিমের জবানবন্দিতে উল্লেখিত ষড়যন্ত্রের কথা এমন এক সময় ফাঁস হয় যখন দেশে এক ধরনের অস্থিরতা চলছে। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে আশঙ্কাও ইতিমধ্যে ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। অর্থাৎ এনায়েত করিমের ঘটনার মতো নতুন করে আরো ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। কেবল এনায়েত করিম না, এনায়েত করিম প্ল্যান এ, প্ল্যান বি, সি, ডি, এরকম আরো অনেকগুলো প্ল্যান রয়েছে ষড়যন্ত্রকারীদের। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দেশের মধ্যে নানান রকম 2 নম্বরী পরিকল্পনা চলছে এবং ইতিমধ্যে এনায়েত করিমকে গ্রেফতারের কারণে অনেকগুলো তথ্য আমাদের কাছে চলে এসে আমরা বুঝতে পেরেছি যে আসলে কি চাইছে। দর্শক, অনেকেরই প্রশ্ন হলো যে বিএনপি কেন গণভোটের বিপক্ষে দাঁড়ালো, বা বিএনপির অ্যাক্টিভিস্টরা বা বিএনপির সমর্থনকারীরা কেন সোশ্যাল মিডিয়াতে ন্যায়ের পক্ষে জনমত জরিপের চেষ্টা করছেন। আসলে গণভোট নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। আমি আমার ধারণা মতো বা আমি যেটুকু বুঝি সেখান থেকে আমি আপনাদের স্পষ্ট করতে চাই কেন বিএনপি ন্যায়ের পক্ষে আর কেন আদার্স দলগুলো হায়ের পক্ষে। সংস্কার কমিশনের কিছু সংস্কার প্রস্তাব ছিল, অর্থাৎ আমাদের যে ঐকমত্য কমিশন যারা সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ প্রায় 14 মাস কাজ করেছে, তো তারা বেশ কিছু ফর্মুলা বা প্রস্তাব তুলে ধরেছিল। তো এর মধ্যে প্রায় 30 থেকে 35টি প্রস্তাবে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু আরো 40টির মতো বা আরো 48 থেকে 50টির মতো প্রস্তাব ছিল যেগুলো বিএনপি
তারা রাজি হয়নি, যেটাকে এই ভাষায় বলা হয়, ঐক্যমত কমিশনের ভাষায় বলা হয় নোট অফ ডিসেন্ট। তো বলা হচ্ছিল যে যেইগুলো সকল দল একমতে পৌঁছতে পেরেছিল এগুলো গণভোটে যাবে না, কিন্তু যেগুলো মানে যে 48টা বা 50টার মতো সংস্কার প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলোকে গণভোটে পাঠানো হবে। এখানে হলো বিএনপির মূল ধাক্কাটা। বিএনপি ভেবেছিল 30 থেকে 35টি যে প্রস্তাব পাওয়া গেছে, যেগুলো সব দল অনুমোদিত বা সব দল ঐক্যমতে পৌঁছতে পেরেছে, এগুলোকে নিয়ে গণভোট হবে। না, কিন্তু ঐক্যমত কমিশন বা সরকার চাইছে যে বিষয়গুলোতে অনেক দল একমতে পৌঁছতে পেরেছে, বিএনপি সহ আরো অল্প কিছু দল ঐক্যমতে পৌঁছতে পারেনি, অথবা বিএনপি ধরেন একমাত্র দল যারা ঐক্যমতে পৌঁছতে পারেনি, সেই বিষয়গুলোকে গণভোটে পাঠাবে। কারণ সেগুলো দেশের জন্য, দেশের ভাগ্যের জন্য, আগামী সংবিধানের সংস্কারের জন্য বা মানুষের মানে রাজনীতির পরিমণ্ডলকে পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। 54 বছরের যেই পুরনো বা যেই ভঙ্গুর আমাদের রাজনৈতিক বিরোধ, সাংবিধানিক কি বলবো, যে বিরোধ, যেগুলো নিয়ে এতদিন রাজনীতির ভুল পথ, অলিগলি পথ দিয়ে বা ভুল পথ দিয়ে আমরা রাজনীতি করেছি, হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল, যে ভুলগুলোর জন্য সেগুলো সরকার পরিবর্তন করতে চাইছে। তো সেই জন্য যে গণভোটটি হচ্ছে সেটি হলো বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যে বিষয়গুলোতে একমতে আসেনি সেগুলোকে গণভোটে পাঠাবে। তো এটুকু বোঝা যাচ্ছে যে গণভোটে এগুলো গেলে এগুলো হায়ের পক্ষে বিজয়ী হবে, এই জন্য বিএনপি এটার পেছনে লেগেছে। এখন বিষয়টা হলো বিএনপির অবস্থান হলো তারা যেসব প্রস্তাবে দ্বিমত দিয়েছে সেগুলো গণভোটে যাক, এটা তারা কোনোভাবে চায় না। এক কথা যদি আমি বলি যে তারা গণভোট চায় না, গণভোট এই সংস্কারের মানে গণভোটটি হলে এগুলো হাম জয়যুক্ত হলে বিএনপি রাজনৈতিকভাবে চাপে পড়ে যাবে। তারা যে একটা মানে শক্তিশালী দল গঠন করতে চায়, বা এক নেতা প্রধানমন্ত্রী হবে, এক নেতাই দলের প্রধান হবে, এক মানে এক স্থান থেকে সবকিছু কন্ট্রোল হবে, এটা বিএনপি চায়। কিন্তু দেশের মানুষ এটা চাইবে না। স্বাভাবিকভাবে দেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের দিকে যাবে, তারা চাইবে না কোন দল। ধর আজকে আওয়ামী লীগ নেই, বিএনপি এখন মনে করছে যে আমি যদি সবকিছু মালিক হয়ে যাই আমার জন্য সুবিধা, কিন্তু আগামীতে আবারও এই নিয়মেই আওয়ামী লীগ আসলে ঠিক শেখ হাসিনা কিভাবে ফ্যাসিস্ট হবে, এটা বিএনপি চিন্তা করছে না। গত 16 বছর বিএনপি এত ধাক্কা খাবার পরও কেন যেন বিএনপি সেখান থেকে সরতে পারছে না। গণভোট রায় মানতে বিএনপির আপত্তি কেন, একটা প্রশ্ন আসছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, যে বিএনপি তারা যে 48টা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্বিমত করেছে, তো বিএনপি যদি হয় দেশ মানে তারা যে বলে সবার আগে সবার আগে না, তো বিএনপিকে অবশ্যই উচিত জনগণের মুখোমুখি হওয়া। জনগণ যদি না ভোট দেয় তাহলে বিষয়টি কি হচ্ছে, বিএনপি বিজয়ী হচ্ছে, তাই তো? তো বিএনপি যদি জনগণের দল হয়, দেশের মানুষের দল হয়, তাহলে বিএনপিকে গণভোটে যেতে হবে। আর যদি বিএনপি গণভোটে না যায় তাহলে বুঝতে হবে বিএনপি মৌখিকভাবে শুধু বলে তারা জনগণের দল। এটা কিন্তু ক্লিয়ার। একটা বিষয় বুঝেন, দেখবো বিএনপি যদি গণভোটে না যায় তাহলে বিএনপির ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উঠে যাবে। কারণটা কি জানেন? যে এই দলটি জুলাই সনদের পক্ষে না, এমন বিতর্ক সৃষ্টি হবে। দর্শক একটা ভিডিও দেখাই আপনাদের, তারপরে আমি আমার ইয়েতে চলে আসি। আপনাদের একটা স্ক্রিনে একটা ভিডিও দেখার চেষ্টা করেন। দলে দলে লোক আসছে এখন রঘুনাথপুর থেকে আমাদের একটা লোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসেন, সবাই দলে দলে যোগদান করুন, আর দাঁড়িপাল্লা ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতাকে জয়যুক্ত করুন। দর্শক আপনারা আমার স্ক্রিনে যে মিছিলটা দেখলেন, এটা হলো খুলনার একটা হিন্দুদের সম্মেলন হয়েছে জামায়াত ইসলামের আয়োজনে। ইন্টারেস্টিং ব্যাপার, হাজার হাজার হিন্দুরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে তারা মিছিল করছে। আপনারা আমার দেশ গণমাধ্যমটির সৌজন্যে দেখলেন। তো আমরা দেখলাম যে সেখানে গোলাম পরোয়ার খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। আমরা একটু গোলাম পরোয়ার বক্তব্য শুনি। কিন্তু ইতিমধ্যে আমাদের দুপুর গড়িয়ে বাধা যদি দেওয়া হয় তাহলে জনগণ কি হলো, কিন্তু প্রতিরোধ করে পড়বে। আপনারা নিশ্চিত হবেন, আমি এই ডুমুরিয়ার ওসি সাহেবকে ডেকে 14 ইউনিয়নের সনাতন ধর্মের সভাপতিকে ডেকে সামনাসামনি বলেছি, আপনারা বলুন আপনাদের কি সমস্যা। 14 ইউনিয়নের হিন্দু নেতারা বলেছেন এই হিন্দুদের উপরে মাথা গরম করে, চাঁদাবাজি করে, ফের দখল করে, ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই, সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে।
আমরা ডুমুরিয়ার পাবনা খুলনার যে ভিডিওটি দেখলাম, গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল, তার পক্ষে ভোট চেয়ে হিন্দুরা মিছিল করেছে, দাঁড়িপাল্লার স্লোগান তুলেছে। জামায়াত ইসলামের হিন্দু শাখা সারা বাংলাদেশে, জামায়াত ইসলাম এখন হিন্দুদের মধ্যে কাজ করছে। বিষয়টা একটু অবিশ্বাস লাগছে না? একটা হলো ইসলামিক রাজনৈতিক দল, আরেকটা হলো মানে ভিন্ন আরেকটা দল। আমি এই বিষয়টি জামাত নেতাদের সাথে কথা বলেছি এবং বেশ কয়েকজন হিন্দুদের সাথে কথা বলেছি যারা হিন্দুদের প্রভাবশালী নেতা বলে বিবেচিত হন। তাদের বক্তব্য হলো 5 তারিখের পর মানে দেশে আওয়ামী লীগ চলে যাওয়ার পর হিন্দুদের উপর মোটামুটি একটা নির্যাতন হয়েছে, যেখানে জামায়াত তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদের মন্দির বাড়িঘর। এবং 5 তারিখের পর কোন জামাতের শিবিরের সদস্যরা হিন্দুদের উপর জুলুম নির্যাতন করেনি বা তাদের বাড়িঘরে লুটপাট চালায়নি। হিন্দুদের অনেকেই বলছেন এই দেশে যারা ক্ষমতা এসছে বিগত সময় তারা প্রত্যেকে হিন্দুদের নিয়ে রাজনীতি করেছে, কিন্তু এই রাজনীতির ফলে সবসময় জামাত প্রার্থী ব্যবহার করা হয়েছে। ধরেন তারা বলছে যে আওয়ামী লীগ তারা সবসময় মনে করে হিন্দু ভোটগুলো তাদের, হিন্দুদের মারলে কাটলে জুলুম করলে নির্যাতন করলে কিচ্ছু যায় আসে না। হিন্দুদের অনেকেই বলছেন যে আমাদের উপর আওয়ামী লীগ জুলুম করতো, ছাত্রলীগ যুবলীগ জুলুম করতো, আমাদের দোকানপাটে লুটপাট চালাতো, আমাদের উপর বিভিন্ন ভাবে তারা অত্যাচার করতো, জমি জমা দখল করতো, আমাদের জমিগুলো তারা নিয়ে টিপসই দিয়ে বা সাইন করে তারা হাতে কিছু টাকা ধরিয়ে আমাদেরকে লাঠি দিয়ে বিদায় করে দিত। কে করতো? আওয়ামী লীগ। কিন্তু এগুলো দায় চাপাত কাকে? জামাত এবং বিএনপির উপর। হিন্দুরা বলছে দেখেন আমাদের এত বিঘা জমি ছিল, এখন আমাদের ঘরের এই ভিটা ছাড়া আর কোনো জমি নাই। কারা দখল করেছে? হিন্দুরা। কিন্তু কখনো আমরা হিন্দুদের মানে হিন্দুরা বলছে কখনো আমরা আওয়ামী লীগের নাম বলতে পারিনি ভয়। আমরা যখন কোনো মানে আওয়ামী লীগের আমলে যখন আমরা তাদের কথা না মানতাম তারা আমাদের মন্দিরে হামলা করতো, আমাদের বাড়িঘরে হামলা করতো। যখন গণমাধ্যম আসতো তারা আবার ভয় দেখায় বলতো যে তোমরা বিএনপি জামাতের নাম বলে দিবা, নাহলে তোমাদেরকে আমরা আগুনে পুড়িয়ে দিবা, এই করবো সেই করবো। তো এইরকম বিষয়গুলো হিন্দুরা আজকে মুখ খুলছে, কারণ আজকে আওয়ামী লীগ বাংলাদেশে নেই। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পারেন? বিগত 16 বছরে আওয়ামী লীগ বিএনপি জামাতের ঘাড়ে সকল দোষ চাপিয়ে নিজেরাই অকানগুলো করত। এবং আমার বাড়ির আশপাশেও আমি দেখেছি যে হিন্দুদের জমি জমা কারা দখল করেছে। প্রচুর হিন্দু আছে যারা ভারতে চলে গেছে, কাদের কারণে? আওয়ামী লীগের কারণে। কিন্তু দিন শেষে সকল দোষ চাপত বিএনপি আর জামাতের ঘাড়ে, অথচ তারা নিরাপত্তা দিত। 5 তারিখের পরে বিএনপি জামাত মিলে হিন্দুদের বাড়ি ঘরে নিরাপত্তা বসিয়েছে, এটা হিন্দুরা এখন স্বীকার করছে। তো সবকিছু মিলে শিক্ষিত হিন্দুদের মধ্যে একটা চিন্তা বা বিবেকের পরিবর্তন এসছে। তারা বুঝতে পারছে বা তারা চিন্তা করছে যে আসলে আমাদেরকে এই দেশে বেঁচে থাকতে হলে একটা আইনের শাসনের দরকার, বা কোন রাজনৈতিক দলটা ক্ষমতায় আসলে আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে পারবো। কারণ বিগত সময় যারা ক্ষমতায় এসছে তারা প্রত্যেকে আমাদের ভোটটাকে ব্যবহার করে আমাদের সাথে 2 নম্বরই করেছে, এটা হিন্দুরা বলছে। তো সেই হিসেবে 5 তারিখের পর অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশে, যে ঘটে যাওয়া বিষয়গুলো শিক্ষিত হিন্দু সমাজের মধ্যে প্রভাব পড়েছে। তারা চিন্তা করছে যে এমন একটি দলকে আমরা বেছে নিব যারা সুযোগ পেয়েও কখনো লুটপাট করেনি, যারা উল্টো আমাদের নিরাপত্তা দিয়েছে। আমরা 16 বছর তাদের উপর জুলুম করার পরও, যাদের উপর আমরা মিথ্যা অপবাদ দিয়েছি 16 বছর ধরে রাজনৈতিক কারণে, তারা সুযোগ পেয়েও আমার সুন্দরী মেয়েটার হাত ধরেনি, আমার ঘরের গোলার ধান চুরি করেনি, আমার সোনার দোকান থেকে এক টুকরো সোনা লুট করে নেয়নি। তারাই প্রকৃতভাবে আমাদের নিরাপত্তা দিতে পারবে। এটা কে বলছে? হিন্দুরা। কিন্তু প্রশ্ন হলো হিন্দুরা কি আসলে জামাতকে ভোট দেবে? কয়েকটা বিষয় উল্লেখ করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ভূমিধস বিজয় পায় শিবির, তখন জগন্নাথ হলে শিবির ভোট পায় না। বিশ্ববিদ্যালয়ে যারা আসছেন বা পড়ছেন তারা সবাই তো মেধাবী শিক্ষিত ছেলে হিসেবে জানি, ছেলে মেয়ে যেটাই বলি। প্রশ্ন হলো তাহলে শিবিরকে ভোট দেয়নি কেন? জামাত যে হিন্দুদের নিয়ে চেষ্টাটি করছে, এই চেষ্টার সার্থকতা কি যদি ভোটই না পায়? যারা এসছে তারা কি জামাতের ভয় আসছে নাকি জামাতকে ভালোবেসে আসছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী নির্বাচনে আমরা বুঝতে পারবো। তবে আমরা এটিও জানি দেলোয়ার হোসেন সাইদি যে অঞ্চল থেকে, পিরোজপুরের যে অঞ্চল থেকে সাংসদ বা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, সেই অঞ্চলটি হিন্দু অধ্যুষিত এবং বলা হচ্ছে 70% উপর হিন্দুরা সাইদিকে ভোট দিয়েছিলেন। তার প্রধান কারণ তারা বিশ্বাস করতেন সাইদির দ্বারা তারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, বরং সাইদি তাদের নিরাপত্তা কনফার্ম করতে পারবে। দুটো বিষয়, একটা হলো জগন্নাথ হলে শিবির হিন্দু ভোট পায়নি, আবার সাইদির মতো ব্যক্তি বিজয়ী হয়েছে তাও আজ থেকে বহু বছর আগে। মূলত জামাত যে কাজটি করছে তারা হিন্দুদের মধ্যে নিবিড়ভাবে কাজ করছে এবং তারা হিন্দু শাখা ওপেন করছে। জামাত মূলত তার কাঠামোকে একটু পরিবর্তন করেছে। এতদিন তারা যেটা বললো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই তো তারা আল্লাহর আইন চায়,
আল্লাহ হিন্দুরাও মানে, মুসলিমরাও মানে, সৎলোকের শাসন। তারা সমাজের রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, এটা হিন্দুরাও চায়, তাই তো? কিন্তু জামাত বাংলাদেশে এমন আইন প্রতিষ্ঠা করবে না, ধরুন ইসলামিক আইন, শরিয়া আইন। শরিয়া আইনে নারীদেরকে, অসহায়দেরকে, ভিন্ন ধর্ম সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। আমাদের এই তথাকথিত আইন না, যে আইন 54 বছরে বাংলাদেশ থেকে বহু হিন্দুকে ভারতে পালাতে বাধ্য করে, সে আইন আসলেই দেশের কল্যাণে কি আদৌ? বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু বাড়ছে না কমছে? অনেক কমে গেছে। কারণ কি? আওয়ামী লীগ নির্যাতন করে তাদেরকে দেশ ছাড়িয়েছে, কিন্তু দোষ করেছে বিএনপি জামাতের। এটা এখন হিন্দুরা বলতে শুরু করেছে। আমি বলবো হিন্দু ভাইদের একটু বিবেক কাজে লাগান। আপনারা দেখেন আপনাদেরকে বিগত সময় কারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আপনারা তো শুধু মিথ্যাটা বলেছেন অন্যের ভয়, এবার নিজেরা এই দেশের মালিক হিসেবে দাবি করেন। আপনি আমি, আপনিও মালিক আমিও মালিক, আপনার আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনি 1 ইঞ্চি কম অধিকার পাবেন, আমি বেশি পাবো, এমনটি বাংলাদেশের আইনে নেই। সো এবার আপনারা আপনাদের সত্য কথাগুলো প্রকাশ করুন। যে দলটি, বিএনপি, জামাত, এনসিপি, যে দলটি আপনাদের পাশে থাকবে, যাদেরকে আপনারা নিরাপদ মনে করবেন, যারা আপনাদের নিরাপত্তার পাশে থাকবে, অবশ্যই আপনারা বেছে নেবেন। রাজনৈতিক দল যারা আপনাদের পাশে থাকার এক কথা, যে আপনাদেরকে যারা নিরাপত্তা দিয়ে, আপনার পরিবার, ব্যবসা বাণিজ্যকে নিরাপত্তা দিয়ে রাখতে পারবে, তাদেরকে আপনাদের বেছে নেওয়ার অধিকার আছে। কারণ ভয়ে আর ঘরে থাকবেন না। সেই ভয় বিপ্লবের পর, এই 24-এর বিপ্লবের পর এই ভয়কে আমরা কবর দিয়ে দিয়েছি। দর্শক, 3 নম্বর বিষয়টি হলো, যেটা দিয়ে শেষ করব। জামাত ইসলাম বুঝতে পেরেছে হিন্দুদের ভোট দুটো কারণে লাগবে। 1, তাদের ভোট ব্যাংকে সমৃদ্ধ করা। 2, আন্তর্জাতিকভাবে জামাত একটি ধ্যান ধারণার দল না। অর্থাৎ হিন্দুদের ভোট জামাত পাওয়া মানে হলো দিল্লির একটা সহানুভূতি থাকা। অর্থাৎ এতদিন দিল্লি জামাতকে নিয়ে যে গেমটা করতো, এরা সাম্প্রদায়িক, এরা হিন্দুর উপর নির্যাতন করে, এই উত্তরটি এবার হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা দিয়ে দিবে বহির্বিশ্বকে। আর একটি রাজনৈতিক দল এতদিন জামাত ক্ষমতার প্রশ্নে অনেক পেছনে পড়িয়েছিল, এখন জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে। অর্থাৎ জনপ্রিয়তা 5, 6, 10% মধ্যে ওঠানামা করছে বিএনপি জামাতের। জামাত এই 5% বা 10%কে কাটিয়ে ওঠার জন্য হিন্দুদেরকে আলাদা করে রাখতে চাইছে না, তাদেরকে এবার তাদের ভোট ব্যাংকে যোগ করতে চাইছে। তো এই যে ডাইনামিক পলিসিটা, এখানে আবার বিএনপি মার খেয়ে যাচ্ছে। তার কারণটা হলো বিএনপি 24-এর পরে তাদের রাজনৈতিক কোনো পরিবর্তন জাতিকে দেখাতে পারেনি। এখনো দেখবেন বিএনপির মধ্যে দুটো গ্রুপ কাজ করে, একটা হলো দলবাজ, একটা হলো দেশপ্রেমিক। যারা দেশপ্রেমিক তারা বিএনপির সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সমালোচনা করে, যে বিএনপি কেন জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে, কেন তারা গণভোটের পক্ষে দাঁড়াচ্ছে না, কেন তারা তাদের লোকদের সারা দেশে যে লুটপাট করছে দমন করছে না। আবার দেখবেন এক গ্রুপ আছে, বিএনপি যত অন্যায় করুক সোশ্যাল মিডিয়া দ্বারা বিএনপির পক্ষে আছে চোখ বন্ধ করে। আর এরাই হলো মূল ভেজা। আর এদের মধ্যে বেশিরভাগ গেল হাইব্রিড, যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে লিখতো, বিএনপির সময় বিএনপির পক্ষে লেখে। আর এদেরকে দলগুলো মূল্যায়ন করে, মূল্যায়নের ফলে হয় কি, দল হাসিনার মতো একটা সময় বিপদে পড়ে দেশ ছেড়ে পালাতে হয়। যারা বিএনপির ঘোর বিরোধী, তারা এখন বিএনপির পক্ষে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে, আর সেইগুলি নেতারা দেখছেন বা নেতারা তো আমার বিশ্বাস ছিল। কিন্তু যারা 16টা বছর বিএনপির জন্য দুর্বিষহ জীবন পার করেছে, যারা বিএনপির হাত ছেড়ে যায়নি, ক্রসফায়ার, গুম, খুনের আতঙ্ক মাথায় নিয়ে ফেরাই হয়েও বিএনপির পক্ষে কাজ করেছে, আজকে বিএনপি তাদেরকে ভুলে যাচ্ছে। আর এই ভুলে যাওয়ার কারণে বিএনপি আগামী দিনে আওয়ামী লীগের মতো বড় রকম আসন দেবে। বিএনপির জন্য আমার একটা শেষ একটি পরামর্শ, সেটা হলো মানুষ 24-এর বিপ্লবের পর পূর্বের 53 বছরের রাজনীতিতে ফিরে যেতে চাইছে না, এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি যতই চাপ যে 48টা সংস্কারের পক্ষে তারা থাকবে না, কিন্তু দেশের মানুষ যদি চায়, এটা বিএনপিকে মেনে নিতে হবে। এই কথা বলার জন্য আমি বিএনপি বিরোধী হয়ে গেলাম, আমি জামাতি হয়ে গেলাম, বা আমি বিএনপির পক্ষে হয়ে গেলাম, বা আমি জামাতের শত্রু হয়ে গেলাম, এই মূল্যায়নটা যদি বিএনপি জামাত করতে শুরু করে, তাহলে প্রকৃত বন্ধু কাউকে পাবে না। প্রকৃত বন্ধু সেই হবে যে আপনার মন্দ কাজে সমালোচনা করবে, যে সব কাজে প্রশংসা করবে, সে কখনো আপনার বন্ধু না, সে বিপদে ফেলে আপনাকে পালাবে। এইটুকু বিএনপিকে বুঝতে হবে। আজকে বিএনপি হাইব্রিড গুলো, মূর্খগুলো, দলবাজ গুলো সব কাজে দেখি পক্ষে লাগে, কিন্তু বিএনপির বিবেক গুলো থেমে গেছে, চুপ হয়ে গেছে, তারা দেখতেছে আর কষ্ট পাচ্ছে যে এটা কেন বিএনপি করছে। গণভোট হবে, গণভোটে যদি জনগণ চায় এই সংস্কার হোক, এটাই হবে বিএনপির জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কারণ বিএনপি জনগণের রাজনীতিটা করতে চায়, কিন্তু এখানে হয়ে গেল কি, জনগণের রাজনীতিটা এখন জামাত করছে। জামাত সেই দাবিগুলো করছে যেগুলো জনগণের সাপোর্ট থাকে, কিন্তু বিএনপি এগেইনস্টে চলে গেছে এই 24-এর বিপ্লবের পর। ভালো করে খেয়াল করেন। অথচ এই দাবিগুলো একসময় আওয়ামী লীগ আমলে বিএনপির ছিল, এখন এই দাবিগুলো বিএনপি নেই, এখন এগুলো জামাতে হয়ে গেছে। আর জামাতের হয়ে যাওয়ার কারণে জামাত তরতর করে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, আর বিএনপি ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। তার রেজাল্ট আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আগামী সংসদ নির্বাচনে বিএনপি বড় রকম ধাক্কা খেতে পারে, তখন হয়তো বিএনপির হুঁশ ফিরবে,
যে আমরা আমাদের তাবেদারদের, দালালদের বুদ্ধিতে কাজগুলো করেছি। এই দেশ পরিবর্তনের দিকে হাঁটছে, এটা বিএনপিকে বুঝতে হবে। আল্লাহ হাফেজ।